লাইন 20 লাইন 25 লাইন একটা গ্রাফ। তো প্রথম ফুল স্টপ থেকে ফার্স্ট বা সেকেন্ড ফুল শিউইথ লেখার শিউট লেখার জন্য হাইকোর্টের ড্রাফটের শিউইথ লেখার জন্য। আমি হচ্ছিল ড্যাট দিয়ে প্রথম ফুল স্টপ থেকে ফার্স্ট ফুল স্টপ বা সেকেন্ড ফুল স্টপের শেষ। আবার সেকেন্ডটা হচ্ছিল আবার ড্যাট দিয়ে ওই সেকেন্ড ফুল স্টপ থেকে থার্ড বা ফোর্থ ফুল স্টপের শেষ। তাহলে এটা কি মুখস্থ করা দরকার আছে? আমি হচ্ছিল কোশ্চেনে যেটা আছে শিটগুলো হচ্ছিল 1 2 3 4 5 6 দিয়ে তা এই করে দিলাম। মানে এইটা যে এই টেকনিকটা ঠিক আছে, কিন্তু বাট এটা সো মাচ উইক, মানে যে টেকনিক, মানে আপনি ওই যে ড্রাফটটা যে কোশ্চেনটাই আছে ওইটি আপনি মানে 2-3 লাইন করে মানে একটা ফুল স্টপ সিরিয়াল করে মানে লিখতে চান, মানে শর্ট করতে যেতে মানে এইটা ভীষণ শর্টকাট প্রসেস হয় এখন। এইটা সো মাচ মানে উইক প্রসেস। এই প্রসেসটা ঠিক আছে। আমি পরে গ্রাউন্ডে গিয়ে স্যার হচ্ছিল আবার আমি টোটালি মানে যে ফ্যাক্টগুলো মানে আমাদের গ্রাউন্ড আমি এটা ঠিক আছে। এই গ্রাউন্ডে গিয়ে আমাদের ফুল হচ্ছিল এফোর্টটা দিলাম যে আমি মামলাতে হচ্ছিল যে ডিমান্ডগুলো ঢুকিয়ে স্যার তারপরে আমি স্যার এবি ঠিক আছে। এই টেকনিকও ঠিক আছে, মানে তারপরে অন্তত মিনিমাম পাস করার জন্য মিনিমাম একটা পড়াশোনার চালান নিয়ে যে পরীক্ষার হলে ঢোকা দরকার স্যার। আমি মনে করি আমাকে স্যার একটু শিখাবেন যে স্যার শিটগুলোর হচ্ছিল যে আপনার ওই টেকনিকটা ঠিক আছে। ওই টেকনিকের মধ্যে যদি কিছু মানে এফোর্ট দিতে হয় মানে দিয়ে হ্যাঁ ঠিক আছে। আমার কাছে মনে হয় কি যে ওই টেকনিকের মধ্যে সামান্য একটু চেঞ্জ করা শিখতে হবে। হ্যাঁ যে সামান্য একটু চেঞ্জ করলে আবার ওইটা স্ট্যান্ডার্ড অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ ওই বিষয়ে আমরা লেকচার দেবো। আপনার যেদিন লেকচার দেবো ওই দিন মনে করেন, তখন আমরা ওইভাবে লেকচার দেবো। আরেকটা বিষয় এইটা একটা ভালো টেকনিক পাস করার জন্য স্যার। না সত্য কথা, এত বড় স্যার সত্য কথা। হ্যাঁ সবাই তো আর এত পড়তে পারবে না। ওইটা একটা ভালো টেকনিক পাস করার জন্য। এই টেকনিকটা সবাই জানে স্যার। হ্যাঁ জানে, অনেকে জানে। আমি MBA ক্লাসে, আমি তো MBA পড়াশোনা করছি, MBA-তে ফার্স্ট হয়েছিলাম। তো আমাদের ক্লাসে একটা ছেলেরে দেখতাম কি, প্রাইভেট ইউনিভার্সিটির আমার ক্লাসমেট একটা ছেলেকে দেখতাম কি, সে একটা প্রশ্ন মুখস্থ করে আসতো, একটা প্রশ্ন। ওইগুলি সব কয়টা প্রশ্নের মধ্যেই ওইগুলি কাটছাট করে দিত। এখন প্রাইভেট ইউনিভার্সিটি না, তাকে ফেল করাইতো না, অন্তত 5 নাম্বার দিয়ে উঠাই দিত। প্রাইভেট ইউনিভার্সিটিতে ফেল করাইলে তো লাভ নাই। হ্যাঁ, তবে একটা স্যার ছিল একেবারে করা, সে এই টেকনিকে ওই কোর্স পাস করায়নি। ওই কোর্স ওই ছেলেকে পইরেই পাস করতে হয়েছে। না যেটা চাচ্ছে স্যার চলে আসতেছে। হ্যাঁ একটু ওই টেকনিক ঠিক আছে, কিন্তু প্রতিটা শিউইথ আপনি লেখেন ওইভাবে, কিন্তু একটু চেঞ্জ করে লেখা দরকার, সামান্য একটু। ওই টেকনিকটা আমি শিখাই দেবো, কেমনি একটু চেঞ্জ করে লেখা যায়, ওই টেকনিকটা আমি শিখাই দেবো। তাতেও আপনার শিউইথ লেখা হয়ে যাবে, তাতেও আপনার শিউইথ লেখা হয়ে যাবে। এইটা একটা বেস্ট টেকনিক, তবে সামান্য একটু চেঞ্জ করতে হবে। একজনের জিনিস আপনি যদি হুবহু নকল করেন তাহলে তো হইল না। হ্যাঁ স্যার এটা তাহলে সামান্য একটু চেঞ্জ করে লেখে, সামান্য একটু চেঞ্জ করে লেখে। স্যার আরেকটা বিষয় ছিল, তাইলেই আমরা আসলে লিখি না যে কপি অ্যানেক্স 1। হ্যাঁ, আমার হচ্ছিল শিউতে হচ্ছিল যে ঝামেলাটা হয় সেটা হচ্ছিল আপনি কি কোনোবার পরীক্ষা দিয়েছিলেন সেটা? আমার না স্যার, এইবারই ফার্স্ট দিবেন। ওকে, আমি স্যার ওই যে অ্যানেক্স 1 আমি মানে 1-2 নাম্বার শেষে মানে কয়টা নাম্বারের পরে হচ্ছিল অ্যানেক্স 1 বা অ্যানেক্স A, অ্যানেক্স B। ওইটা শিউইতে আপনি পড়লে বা একটু লেখলেই বুঝতে পারবেন এই শিউইতে অ্যানেক্সার দেওয়া লাগবে কি দেওয়া লাগবে না। যদি দেওয়া লাগে তাহলে আপনি অ্যানেক্সার লিখে দিবেন। আর যদি আমার একটা ধরেন আমি 2টা লিখে আপনার হচ্ছিল দিলাম, হ্যাঁ, বা 4টা লিখে পরে আর একটা অ্যানেক্সার দিলাম, হ্যাঁ হচ্ছিল। আচ্ছা বুঝছি আমি, এই টেকনিকটাও ঠিক আছে। মোট কথা আপনি না বুঝেই মানে 1-2টার পরে অ্যানেক্সার দিয়ে আচ্ছা দেন, তাতেও একজনের 5 নম্বর দিতে পারে। একজনের পারে না এমন কিছু নাই। আমার পাস করতে হবে স্যার। এখন স্যার আমি কি করছি এই আর কি, আমার তো এখন একটু কাজের চাপ কম না স্যার। এখন আমি বাসায় বসেই করতেছি। এখন আমি বই স্যার ওই যে আলমগীর স্যারের বইটা আমি একবার ফার্স্ট টু লাস্ট একবারে সিভিল আপিল থেকে একবার রিড পর্যন্ত মোটামুটি দাগায় হচ্ছিল
আমি খালি হচ্ছে ওটারে মানে স্যারের বইটারে আরো শর্টকাট করে ফেলছি। ঠিক আছে কথাটা, কিন্তু করে আপনি ফেলে এখন আমার আপনি মাথার এখন মধ্যে এখন এখন ঠিক আছে, ওই স্টাডি ঠিক আছে, তো আপনি টাইম মেনটেন করে এখন থেকে আপনি বাসায় লিখবেন হলো টাইম মেনটেন করে, টাইম মেনটেন করবেন। একটা answer। একটু বলি, একটা আমি বলি টাইমটা মেনটেন করবেন কীভাবে। একটা প্রশ্নের উত্তর লেখার জন্য সর্বোচ্চ 45 মিনিট টাইম নেবেন। একটা প্রশ্নের উত্তর লেখার জন্য সর্বোচ্চ 45 মিনিট, আর ছোট কোশ্চেন লেখার জন্য সর্বোচ্চ 10 মিনিট টাইম নেবেন। আর দুইটাই যদি ড্রাফট লিখতে হয়, একটা প্রশ্নের মধ্যে এইরকম থাকে অনেক সময় দুইটাই ড্রাফট লিখতে হয়, সেক্ষেত্রে একটা 30 মিনিট করে টাইম নেবে। স্যার এবি থাকে থাকে এবি থাকে। কোশ্চেন অ্যান্সার লিখতে হয়, অ্যান্সার লিখতে হয় কোশ্চেন, হ্যাঁ, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার লিখতে হয় না উপরে? সেটা তো কিন্তু একটা এবি থাকে স্যার। হ্যাঁ, এবি থাকে। কারণ এতে হচ্ছিল একটা ড্রাফট। ড্রাফট, হ্যাঁ, বিতে একটা শর্ট কোশ্চেন থাকে, একদম শর্ট কোশ্চেন। তখন ওই শর্ট কোশ্চেনটা লেখার জন্য সর্বোচ্চ 5 মিনিট বা 10 মিনিট টাইম নেবে। মানে দুই কথায় শেষ। দুই কথায় না, অন্তত এক প্যারা, অন্তত এক প্যারা 2 প্যারা আপনি লিখবেনই। এক কথায় 2 কথা, 1-2 লাইনে না, অন্তত এক প্যারা অথবা 2 প্যারা লিখবেনই ওই শর্ট কোশ্চেনের অ্যান্সারটা। এই জন্যই 10 মিনিট টাইম। আর ড্রাফট লেখার জন্য আপনি 35 মিনিট টাইম নেবেন, তাহলে 10 আর 35 45, আর 15 মিনিট গেল কোথায়? ওই প্রশ্ন পড়তে, প্রশ্ন বুঝতে, আর প্রশ্ন বুঝতে আপনি একটা প্রশ্ন বোঝার জন্য আপনি সর্বোচ্চ টাইম নেবেন 5 মিনিট। তাহলে 6টা প্রশ্ন, তো তাতেই আপনার 30 মিনিট চলে যায়। 6টা প্রশ্ন থাকে না, 2 গ্রুপে 2টা, 3 গ্রুপে 2টা করে 6টা প্রশ্ন থাকে না? তাইলে একটা প্রশ্ন বোঝার জন্য আপনি 5 মিনিট টাইম নেবেন সর্বোচ্চ। আমার সময় আমি দেখছি, আমি প্রথমে রিড দিয়েছিলাম 45 মিনিট, আমি রিড লিখছি একেবারে মনের মাধুরী মিশাইয়া। প্রথমে আমি রিড দিছি 45 মিনিট, একেবারে মনের মাধুরী মিশাইয়া আমি লিখছি। এর দেখি কি আশেপাশের লয়াররা প্রশ্ন বুঝতেছে, এখনো তাদের প্রশ্ন বোঝা হয় নাই, তাইলে তারা লিখবে কি, তারা পাস করবে কি? 1 ঘন্টা যদি আপনি প্রশ্ন বোঝার জন্য সময় নেন, আপনি লিখবেন কি, আপনি ওই যে পাস করবেন কেমনি? আপনি 30 মিনিটের মধ্যে প্রশ্ন বোঝা শেষ করবেন, প্রশ্ন বুঝবেন। ঠিক আছে, ওকে। আচ্ছা, অ্যানেক্সেল লেখার যে টেকনিকটা বললেন ওইটাও ঠিক আছে, এ তো এক্সামিনার 5 নাম্বার দিতে পারে। এক্সামিনার হলো দয়ার সাগর, ইচ্ছা করলে সে একজনকে পাস করাইতেও পারে, একজনকে ফেল করাইতেও পারে, এটা তার ইচ্ছা। আমাদের তো হচ্ছিল যে তবে ব্ল্যাঙ্ক খাতায় কখনো নাম্বার দিবে না। একদম খালি খাতা দিয়ে আসছেন, একটা প্রশ্ন লেখেনই নাই, একটা প্রশ্নের উত্তর লেখেনই নাই, খালি, তাইলে ওখানে তো আপনি নাম্বার পাবেন না। যেটা বললেন অন্তত ওইভাবে হইলেও অ্যান্সার করে দিয়ে আসলে একজনের ভাবতে পারে যে ঠিক আছে, লয়ারটা তো লিখছে, আমি অন্তত 5 নাম্বারটা দিই, 5 নাম্বারটা দিয়ে টোটাল 5 নাম্বারটা বের করি। মিনিমাম একটা 5 নাম্বার দিয়ে দেখা গেল 2 নাম্বার জন্য 5 নাম্বার আসে না। এখন 2 নাম্বার দিয়ে ওই যে ওই লেখাটার মধ্যে 2 নাম্বার দিয়ে এক্সামিনার পাস করাই দিতে পারে না? পারে। এই আর এই জন্য অ্যান্সার কখনো খালি রেখে আসবেন না। ব্ল্যাঙ্কে তো কোনো নাম্বার আছে, ব্ল্যাঙ্কে কিন্তু কোনো নাম্বার, কিন্তু অক্ষর লিখলো কেন নাম্বার দিবে? হ্যাঁ হ্যাঁ। আর 2টা অক্ষর কেন লিখবেন? আপনি তো ওই যে 30-40 মিনিট টাইম পাইতেছেন, একটা লেখার জন্য 1 ঘন্টা করে টাইম, 30 মিনিট মনে করেন প্রশ্ন বোঝার জন্য, তাও তো 2.5 ঘন্টার সময় থাকে। আর উত্তরপত্রে কিছু বিধিমালা আছে অ্যান্সার পেপার, ওই বিধিমালাগুলো ফলো করবেন। যেমন এক জায়গায় লেখা আছে টপ শিট ভুল করবেন না, টপ শিট ফিল আপ করতে কোনো ভুল করবেন না, যদি ভুল করেন তাহলে আপনি কোনো নাম্বার পাবেন না, 0। আবার এক জায়গায় লেখা আছে দেখেন, এখান থেকে উত্তর আরম্ভ করুন, না হলে আপনার উত্তরপত্র বাতিল হবে। এখন ওখানে লেখা যায় নিচে মাত্র 2 লাইন, ওই 2 লাইনই লিখতে হবে। অনেক পণ্ডিত, অনেক লয়ার আছে পণ্ডিত, ওই 2 লাইন ওখানে লেখে না, লেখে অন্য পৃষ্ঠা থেকে। তাহলে তো আপনি উত্তরপত্রের বিধিমালা মানলেন না, আপনি তো উত্তরপত্রের বিধিমালা মানলেন না, তাহলে তো ওখানেই তো আপনার উত্তরপত্র বাতিল। এখন পরে আইসা বলবেন যে স্যার আমি তো সেরা পরীক্ষা দিচ্ছি, আমি ফেল করলাম কেন? আপনি তো ফেল করছেন ওই কারণে। আপনার নিচে 2 লাইন লেখা যায়, লেখেন নাই, লেখছেন অন্য জায়গা থেকে। স্যার আরেকটা বিষয় কি, আমি বুঝছেন কথাটা? ওখানে 1 লাইন লেখা যায়, 2 লাইন লেখা যায়, কিন্তু আপনার ওইটা লিখতে হবে। হ্যাঁ বলেন, কি বলেন? রিটে স্যার, হ্যাঁ। রিটে স্যার হচ্ছিল আমাদের যে 5টা অপশন, হ্যাভিয়ার্স কপার্স, 5 প্রকার রিট। হ্যাঁ, প্রভিশন, হ্যাঁ। এইখানে হচ্ছিল স্যার মেইন ধরাটা কি এটাই কোশ্চেনে, যে এটা কি হেভিয়ার্স কপার্স নাকি হচ্ছিল এটা প্রভিশন? না, এইটা ধরার বিষয় না, ওইটা আমাদের
আমাদের কনস্টিটিউশনের 102 আর্টিকেল 102 অনুযায়ী আপনি রিট মুসাবেদা করে দিয়ে আসবেন। মানে যে কোনো একটা লিখে হ্যাঁ, হ্যাঁ। কোনো এখানে আমার ওই অনুযায়ী মামলা অনুযায়ী ওই কোশ্চেন অনুযায়ী আপনি কোশ্চেনে স্যার হচ্ছিল এটা কি রিড হয়েছে হেভিয়ার্স কর্পাস না ওগুলি বা ওই যে কোশ্চেন দেখা ওই যে ধরতে হয় না, আপনি ড্রাফট লেখা আসবে, শুধু একটা লিখে আসলে হ্যাঁ লেখা আসলেই হবে। ওখানে হচ্ছিল মানে কোনো আদার্স কোনো কিছুই করতে হবে না 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 ওটা ওই কোশ্চেন দেখা আপনি পার্টির নামগুলো ঠিকঠাক মতো দিয়ে দিয়ে লিখে আসলে হয়। বাদী বিবাদীর পার্টির নামগুলো ঠিক মতো দিয়ে আপনি ড্রাফট লিখে দিয়ে আসলেই হবে। কিন্তু স্যার আমি দেখলাম স্যারের বইতে কোন স্যারের বইতে? ওই স্যার আলমগীর আচ্ছা আচ্ছা তো 5টা যে পাস প্রকার না আমাদের রিড হ্যাঁ তো আপনার হচ্ছিল নাম্বার 5-এর হচ্ছিল রিড থেকে যেটা হচ্ছিল গভর্নমেন্টের কাজে যে নিষেধাজ্ঞাগুলো আমরা দিই অ্যাজ এ গভর্নমেন্ট অথরিটি সেগুলো বাদে আর যে 4 প্রকারের রিডে হচ্ছিল আমাদের কোশ্চেন আসে আমি দেখলাম যে 4টা প্রকারে হচ্ছিল উনি খণ্ড 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 আকারে দেখাইছে ওটা ঠিক আছে, ওইটা ওনার বই চলার টেকনিক বা ওনার আর ওনার বই লেখার খণ্ড খণ্ড টেকনিক দেখে আমার মাথা ওই বই করে দিছে। বই লেখার টেকনিক এক একজন লেখকের এক একটা। তো আমি একজন টিচার হিসেবে একজন কোচিংয়ের টিচার হিসেবে আমি বলবো যে আপনি কোশ্চেনটা অনুযায়ী মামলার পার্টিগুলি ঠিকঠাক মতো লেখা আপনি একটা রিড ড্রাফট লেখা দিলে আপনার ড্রাফটটা হয়ে যাবে, অন্তত পাস করার জন্য আপনার রিড ড্রাফটটা হয়ে যাবে। আমাদের তো দরকার পাস, আমাদের তো ফার্স্ট হওয়ার দরকার নাই, যেটা বারবার আমি আপনাকে মানে রিপিট করতেছি। হ্যাঁ, আপনি হাইকোর্টের শুনানিতে বা মামলার ক্ষেত্রে আপনি স্কিল দেখাবেন, সেরা স্কিল দেখাবেন, ওখানে প্র্যাকটিক্যালি শুনানির সময় সেরা স্কিল দেখাবেন, যে ওখানকার সেরা লয়ার হন, 1 নম্বর লয়ার হন, ডক্টর কামালকে ছাড়িয়ে যান, ওটা অসুবিধা নেই, বিশ্বের 1 নম্বর লয়ার হন, ওখানে শুনানি করে মামলা লিখে শুনানি করে ওখানে আপনি ফার্স্ট হন। এখানে হলো শুধুমাত্র পাস করা দরকার। জানেন অনেক ব্যারিস্টার হাইকোর্টের অ্যাডভোকেট হতে পারে না, জানেন আপনি? হ্যাঁ হ্যাঁ, অনেক ব্যারিস্টার হাইকোর্টের অ্যাডভোকেটের পরীক্ষায় পাস করতে পারে না, অনেকবার তাদের পরীক্ষা দিতে হয়। স্যার ওনারা তো হচ্ছিল ফার্স্ট লাস্ট জীবন আমি কারণ হলো ওনারা হলো ইংল্যান্ড থেকে পড়ে আসছে, ইংল্যান্ডের মামলার প্রসিডিউর বা লয়ের পড়াশোনা আর আমাদের বাংলাদেশের লয়ের পড়াশোনা আর আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্টের ড্রাফটিংয়ের প্রসিডিউর অ্যান্ড শুনানির প্রসিডিংস এক না। আমি যে শিডিউলটা মেনটেন্যান্স করতে চাই এটা ব্যারিস্টারও করতে পারে না। কোনটা? এই যে আমি যেভাবে হচ্ছিল শর্টকাট স্যার হচ্ছিল মানে স্যারের বইটা করতে পারে, ওই বললাম না, ওনারা তো ইংল্যান্ডের পড়ুয়া ছেলে, যার ফলে আমাদের দেশের পড়ার সাথে অনেক কিছু ঠিকঠাক মতো মিল নাই, ওদের পড়াশোনা অন্যরকম। ওরা হলো একেবারে প্র্যাকটিক্যাল, মানে থিওরিটিক্যাল পড়াশোনা একেবারেই ওরা মনে করে, ওই যে আননেসেসারি মনে করে। মেইন হলো ওরা প্র্যাকটিক্যাল, ওরা যে পেশায় ঢুকবে ওই পেশায় আগে একটা ডিপ্লোমা করে তারপরে প্র্যাকটিক্যাল স্কিল দেখায়। আর যে কোনো কাজে প্র্যাকটিক্যাল স্কিলটাই মেইন। আমি 10টা আইনের ডক্টরেট ডিগ্রি নিয়ে এখানে বসলাম, তা আমি কোর্টে যেয়ে কথা বলতে পারি না। আপনার একটা মামলায় ধরেন আমি কোর্টে গেলাম, এখন আপনি দেখলেন যে এই স্যার তো এমনি থিওরিটিক্যাল স্কিল ভালো কিন্তু প্র্যাকটিক্যাল তো উনি জিরো, তখন কি আপনি মামলাটা আমার কাছে রাখবেন? বিনয়ের সাথে নিয়ে যাবেন না, এই আর ওদের সাথে আমি কথা বলবো, স্পষ্টভাবে কথা বলবো এবং কথাটা নিতে এবং এমনভাবে কথা বলতে হবে যাতে পার্টির পক্ষে সে রেমেডি পেতে পারে, এমনভাবে কথা বলতে পারে। অনেক আছে অনেক নলেজেবল লয়ার, বাট কোর্টে যায় কথা বলতে পারে না, মুখ দিয়ে কথা বাইরে না, তো অনেক নলেজেবল। এখন এই বিষয়টা তো প্র্যাকটিক্যাল না, এই ল প্রফেশনটা পুরো প্র্যাকটিক্যাল। ক্রিমিনাল আপিলে হচ্ছিল মনোযোগ দিতে হবে না কোয়াশমেন্ট না, এটা আমি বলি এই ব্যাপারে আমি একটা পরামর্শ দেবো কি শুনেন, একটা পরামর্শ দিব কি, একটা সেরা পরামর্শ। এইবার কিন্তু 95% লয়ারদের পরীক্ষা খারাপ হয়েছে, জানেন কেন খারাপ হয়েছে তা জানেন? স্যার ওই কোশ্চেন ধরতে পারে না। কোশ্চেন ধরতে পারে না কেন? প্রতি বছরই
মানে সিভিল গ্রুপে সিভিল আপিল আসে বা অথবা সিভিল রিভিশন আসে এরকম। তো এবার করছে কি, মানে দুটাই সিভিল রিভিশন দিছে, দুইটাই সিভিল রিভিশন দিছে, অথচ মানে 99% লয়াররা এবং কোচিং সেন্টারগুলো বা কোচিং সেন্টারের টিচাররা ওই যে পড়ায় নাই, সিভিল রিভিশন পড়ায় নাই। এই জন্য আমি বলবো কি, অন্তত যাতে আপনি টাচ করতে পারেন, এই জন্য সবই একটু একটু পইরা যান। যারা সিভিল রিভিশনটা পইরে গেছে, একটু পইরে গেছে, তারা লিখে দিয়ে আসতে পারছে। স্যার আগে তো বুঝতে হবে যে রিভিশন না আপনি না, বুঝতে পারছে, অনেকেই বুঝতে পারছে, কিন্তু তারা তো পড়েই নাই, যার ফলে লিখে দিয়ে আসতে পারবে। অনেকে বুঝতে পারছে যে এইটা করছে, এই কোশ্চেনটা। হ্যাঁ, স্যার আবার ক্রিমিনাল গ্রুপে দুটাই ক্রিমিনাল আপিল আসছে। হ্যাঁ, কিন্তু স্যার এখানে তো শুধু সিভিল আপিল আর রিভিশনের মধ্যে তফাৎ শুধু এফিডেভিট। হ্যাঁ, এই জন্য যদি আপনি সিভিল রিভিশন পড়েন, আমি একটা কথা বলি, যদি আপনি সিভিল রিভিশন পড়েন তাইলে আপনার এই পুরা কোশ্চেনটাই পড়া হয়ে যায়। সিভিল রিভিশন শুধু সিভিল ডিভিশনটা পড়লে রিড হয়ে যায়, সব ওয়াশম্যান, ক্রিমিনাল আপিল সব পড়া হয়ে যায় যদি আপনি সিভিল ডিভিশনটাকে, এই জন্য আমি নাম দিছি, সিভিল ডিভিশনটা হলো একটা মাদার কেস। মানে এইটা পড়লে আপনি সব ড্রাফট লেখা পারবেন, স্যার ক্রিমিনাল আপিলে তো এফিডেভিট দিতে হয়। সব লেখা পারবেন। বললাম কি, এই জন্য সিভিল রিভিশনটা আপনি পড়বেন। এই একটা আমি শর্ট বানাইছি স্যার, আমি শর্ট একটা ও তো ঠিক আছে, সিভিল রিভিশনটা আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি সবগুলোই আপনি দিতে পারবেন, সবগুলো যা আসুক পরীক্ষা দিতে পারবেন। এই জন্য সিভিল রিভিশন মামলাটাকে আমি এটা হাইকোর্ট পারমিশনের জন্য মাদার মামলা নাম দিছি। আপনার আমার ইউটিউব চ্যানেলটা আছে? হ্যাঁ, ইউটিউব চ্যানেলটা আছে। আমার চ্যানেলটা অ্যাড করছেন আপনি? হ্যাঁ, আমি দেখি স্যার। আচ্ছা, দেখেন আমি সিভিল রিভিশনটাকে পুরো একটা মাদার মামলা মনে এখন আগামী এক্সামের মধ্যে স্যার পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ, পারবেন। হ্যাঁ, অবশ্যই পারবেন। মানে বেসিক আছে স্যার আমার? বেসিক আছে, হ্যাঁ, বেসিক আছে কিন্তু এখন আপনার কাজ হলো আপনি টাইম ধরে লিখবেন। এটা পারতেছি না স্যার, আমার হচ্ছিল সময় বেশি লেগে যায়। না, এইটা প্রথম দিন তো লাগবে। প্রথম দিন যে ভাত রাঁধে, ভাতটা কি ভালো হয়? হ্যাঁ, প্রথম দিন তো আদা চাল থাকে। প্রথম দিন মেয়েটা যে ভাত রাঁধে একেবারে আদা চাল থাকে। স্যার আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, মিনিমাম 50টা খাতা শেষ করে পরীক্ষার আগে, মিনিমাম 50টা খাতা শেষ করেন, কিন্তু ওই তো আপনি টাইম ধরে লিখবেন, সর্বোচ্চ 45 মিনিটের মধ্যে। আর আপনি এই হাত ঘড়ি রাখবেন না, আপনি হলো এই যে সামনে একটা ওই হাত ঘড়ি এমনভাবে ভাঙ্গা রাখবেন, এই যে এখানে, যাতে আপনি টাইমটা দেখতে পারেন। হাতে রাখবেন না, ঘড়িটা রাখবেন চোখের সামনে রাখবেন, তাহলে দেখবেন আপনি পাস করবেন ইনশাআল্লাহ স্যার। আপনার